একজন লেখকের কাছে সবথেকে বড় কষ্ট কি জানেন? অন্য কোনো কষ্ট তাকে কষ্ট দিতে পারে না। যে কষ্টটা তাকে বেশি দেয় সেটা হচ্ছে সে যদি লিখতে না পারে। যদি কোনো কারণে কোনো সময় একটা লেখকের মাথায় কোনো আইডিয়া না আসে, নতুন কোনো প্লট তৈরি না হয়, সে যদি লেখা বন্ধ হয়ে যায়, তো এর থেকে বড় কষ্ট তার জীবনে মনে হয় না। তো সেই ব্যাখ্যাটা, সেই ঘটনাটাই বারবার আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেখানে উঠে এসেছে। তার মধ্যে দুইটা ঘটনা বলি। এখানে উসমান নামে একজন খুব বড় সাহিত্যিকের কথা বলা হচ্ছে, যে খুব নাম করে এবং বেশ কয়েকটি বই তার নাম করেছে, লিখে ফেলেছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আর লিখতে পারছে না। এই যে সে লিখতে পারছে না, এই কষ্টটা কুড়ে কুড়ে খাচ্ছে এবং এর জন্য তার স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো সে একা একা বাস করতেছে, কিন্তু কোনো কিছুই তাকে কষ্ট দিচ্ছে না যতটা কষ্ট দিচ্ছে এই না লিখতে পারাটা। তো ঘটনাক্রমে একবার তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে হাসপাতালে যখন সে যায়, তো সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু তার কাছে কান্না আসতেছে না। তো সে যখন তার ডাক্তারের রুমে গেল বাবাকে ওখান থেকে রিলিজ নেওয়ার জন্য, যে মানে মারা গেলে কেউ তো সেখানে কিছু ফর্মালিটিস করতে হয়। তো ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার তাকে চিনতে পারলো যে উনি একজন বড় মাপের সাহিত্যিক। তো ডাক্তারের কাছে গিয়ে সে প্রথমে এক কাপ চা খেতে চাইলো এবং ডাক্তারকে সে বলছে যে আমি আর লিখতে পারছি না। মানে তার বাবা মারা গেছে সেটা না, সেই কষ্টটা না, প্রথম শুরুটাই করছে যে ডাক্তার সাহেব আমি তো লিখতে পারছি না। ওই দিনই তার স্ত্রী, যেহেতু তার দুজন আলাদা জায়গায় থাকতেন, স্ত্রীকে সংবাদ দিতে গেলেন যে তার বাবা মারা গেছে। গিয়ে ওখানে গিয়েও প্রথম কথাই বলছে, অনেক রাত্রে গিয়েছেন, স্ত্রী তো অবাক যে এত রাত্রে কেন আসলে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে বা কোনো কিছু। প্রথম কথাটা সেখানে যে তার স্ত্রীর নাম ছিল রানু, যে রানু আমি তো লিখতে পারছি না। তো এই যে বেদনা একজন লেখকের জন্য, এই যে লিখতে না পারাটা, এইটা নিয়েই পুরা বইটা। এখানে আর একটা জিনিস বেশ বারবার উঠে আসছে, সেখানে বলা হচ্ছে যে একটা বৃক্ষর যেমন বারবার যৌবন আসে, যেমন শীতকালে সব পাতারা ঝরে যায়, বসন্তে আবার সব পাতা আসে। তো এখানে বারবার ফিল করছে লেখক, একটা জায়গায় নিজে বলছে যে বৃক্ষের মতো যে মানুষেরও আবার যৌবন আসতো। এই লেখকের যে বাবা, সে যখন তার মৃত্যু সজ্জায়, সন্তানরা কেউ পাশে নাই, একজন তাকে দেখাশোনা করতো একটা মেয়ে, সেও অনেক রূপবতী এবং বয়স অনেক অল্প ছিল। তো তার হয়তো ইচ্ছা ছিল তাকে বিয়ে করবেন। তো তখন তার এই আফসোসটা হতো যে ইস, মানে এই গাছেদের মতোও যদি মানুষের আরেকবার যৌবন আসতো। লেখকও ঘটনার এক পর্যায়ে এসে তার যে শালিকা, বইয়ের বোন, তার প্রেমে পড়ে এবং তখন আসলে সে যেহেতু বয়বৃদ্ধ হয়ে যায়, তখনও তার মনে হয় যে যদি এই গাছেদের মতো মানুষের আরেকবার যৌবন আসতো। এ একটা জিনিস মেসেজ বারবার এর মধ্যে আসছে। আর একটা জিনিস মনে হচ্ছে যে কোথাও গিয়ে লেখক বলছে যে আসলে জীবনটা কি, লেখকের ভাষায় একটু বলি তারপর ব্যাখ্যাটা দিই। সমগ্র সৃষ্টির মূল কথা কি? বিষাদ? হয়তোবা, কিন্তু গাঢ় বিষাদ, তীব্র বেদনা তিনি কি কখনো বোধ করেছেন? মোটা দাগের দুঃখ তাকে কখনো স্পর্শ করেনি। মার মৃত্যু, বাবার মৃত্যু, অথচ কিংকংয়ের কথা মনে হলে এখনও তীব্র বেদনা বোধ হয়। কেন হয়? তো লেখক এখানে বলছে, উনি বিষাদ এবং বেদনা দুইটাকে আলাদা করছেন। সে বলতে চাচ্ছে যে তার বাবা মারা গেল, মা মারা গেছে, তার বড় বোনটা সেও মারা গেছে, বাট তাদের জন্য এই কষ্টটা তার হয়নি। কিন্তু সে ক্লাস 8-এ যখন পড়তো তখন একটা কুকুর সে পেলেছিল এবং তার নাম দিয়েছিল কিঙ্কর। তো এই কুকুরটাকে সে গোপনে পালতো। তো তার বাবা একবার টের পাওয়ার পরে সেটাকে তার কাজের লোক দিয়ে ফেলে দিয়ে আসলো। কিঙ্কর আবার চলে আসলো, আবার ফেলে দিয়ে আসলো, আবার চলে আসলো। তখন একটা ভাবে বললো যে কাজের লোকটাকে, তো তার বাবা বলে যে এমনভাবে ফেলে দিয়ে আসবা যেন ও চিনে না আসতে পারে, মানে এক পর্যায়ে মেরে ফেলার কথা বললো এবং তাকে ফেলে দিয়ে আসলে সে আর কখনোই ফেরত আসে নাই। তো এই কষ্টটা এখন পর্যন্ত সে কিংকংকে খুঁজে বেড়ায় এবং সে বলছে যে এই যে বিষাদ এবং বেদনা আসলে কোনটা মানুষের জীবনে বেশি আসে। তো এই ঘটনাটা দেখ, বই নিয়ে তো কিছু মেন জায়গাগুলো যেগুলো আমাকে খুব ক্যাচ করেছে সেই জায়গাটা বললাম। আর কয়েকটা কথা বলবো, তার আগে এই কাহিনীটা সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে উসমান সাহেব একজন নামকরা উপন্যাসিক। তার একটি ছেলে আছে, নাম তার টগর। স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না বলে বর্তমানে তারা দুজন আলাদা থাকছেন। টগর থাকছে তার মায়ের সাথে আর উসমান সাহেব নিজ বাড়িতে। যদিও উসমান সাহেব একজন নামকরা উপন্যাসিক, অনেকগুলি ভালো বই তার ছাপা হয়েছে, তবুও ইদানিং তিনি কিছু লিখতে পারছেন না। খুবই সামান্য একটা ব্যাপারে উসমান সাহেবের স্ত্রী রানু তাকে ছেড়ে চলে গেছে। রানুর ধারণা হয়েছে মনিকা নামের একটি মেয়ের সাথে উসমান সাহেবের সম্পর্ক আছে। আসলে তা ঠিক না। তাছাড়া রানু মনে করে উসমান সাহেব একজন আবেগ বর্জিত মানুষ। স্বামীকে ছেড়ে রানু তার ছেলেকে নিয়ে প্রথমে তার খালার বাসায় ওঠে। তার সাথে ছিল ছোটো বোন অপলা। অপলা ডাক্তারি পড়ছে। টগরের সাথে অপলার খুব ভাব, আর দুলাভাইকেও অপলা খুব পছন্দ করে। সেই পছন্দ ধীরে ধীরে ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নেয়। রানু সেটা বুঝতে পারেন। এর মধ্যে বছর কয়েক কেটে যায়। উসমান সাহেবের বাবা মারা যায়। তার একমাত্র ছোট বোন মিলির মাথায় গণ্ডগোল দেখা দেয়। ধীরে ধীরে তার বোনটি পাগল হয়ে যায়। তিনি তার বোনকে নিয়ে কয়েকদিন গ্রামের বাড়িতে রাখতে চান, কিন্তু তার বোনের স্বামী
রাজি হয়নি। মিলিকে তার স্বামী চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায়। সেখানে মিলি এক গাদা ঘুমের ট্যাবলেট খেয়ে মারা যায়। এদিকে সেই সময় ওসমান সাহেব শহর ছেড়ে তার গ্রামের বাড়িতে গিয়ে ওঠেন, অলস সময় কাটাতে থাকেন। দেখতে দেখতে অনেকগুলো দিন কাটিয়ে দেন তিনি গ্রামে। তখন একদিন অপলা টগরকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। দুদিন থেকেই অপলা চলে যাবার কথা থাকলেও সে এক সপ্তাহ থেকে যায়। এর মধ্যে রানু দুবার টেলিগ্রাম পাঠিয়েছে ফিরে যাওয়ার জন্য। ঠিক তখনই রানু মিলির মৃত্যু সংবাদ পায়। মিলির স্বামী রানুকে লেখা মিলির শেষ চিঠি পৌঁছে দেয়। রানু সেই চিঠি পড়ে পরদিনই উসমান সাহেবের গ্রামের বাড়িতে যান, আর সেদিনই উসমান সাহেব কয়েক বছর পর আবার লিখতে শুরু করেন। এই হচ্ছে গল্পের কাহিনী। তো এই গল্পটা আসলে লেখক দৈনিক বাংলা নামক একটা দৈনিক কাগজে লিখতেন। তো প্রত্যেক বুধবারে এই কাগজে লেখাটা পাঠাতে হতো। তো উনি এই জন্য যেটা করতেন যে মঙ্গলবারেই কলম নিয়ে লিখতে বসতেন এবং যা মন চেতে উনি সেটাই লিখতেন। মানে কাহিনিটা কোন দিকে মন নেবে সেটা নিয়ে ওনার খুব বেশি মাথা ব্যথা ছিল না। তো পরবর্তীতে যখন এই লেখাটা শেষ হয় তখন এটা সে উপন্যাস হিসেবে বের করে 1987 সালে। এবং এই বইয়ের ভূমিকাতে লেখক নিজেই বলছে যে লেখক অনেক সময় নিজের কাহিনী লেখে, কিন্তু এই রকম নির্লজ্জভাবে লেখে সেটা আমি না পড়লে বুঝতে পারতাম না। এবং যখন লেখাটা শেষ হয় তখন দেখা যাচ্ছে যে আমি আমার নিজের কাহিনীটাই এখানে বর্ণনা করেছি। এবং এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জিনিস দেখবেন যে একটা নিঃসঙ্গতা, একটা কষ্ট। মানে গল্পের নাম হচ্ছে দূরে কোথায়, মানে কেউ এখানে মানে খুব শান্তিতে নাই, মানে একসাথে নাই, নিঃসঙ্গ অবস্থায়। এখানে অপলা নামে তাদের শালিকার কথা বলা হচ্ছে। এখানে পদ্মা নদীর মাঝে কপিলের একটা বড় ভূমিকা, ওর সাথে মিল খুঁজে পাবেন। যদিও ওনার আরেকটা গল্পে আকাশ জোড়া মেঘ, সেখানে অপলা তো মেন ক্যারেক্টার ছিল, এখানে সাইড ক্যারেক্টার, সেটা একটা মিল পাবেন। এই যে রানু, ওনার যে স্ত্রী, উনি প্রথমে তার এই যে আজিমপুর নিউ পল্টন লাইন এখানে খালার বাসায় থাকতেন, তারপরে নিজে একটা বাসা ভাড়া করে এখানে থাকেন। টগর ওর ছোটো ছেলে, সে ছোটোকাল থেকেও কিন্তু বাচ্চাদের মতো তার বিহেভ নেয়, বড়দের মতো তার বোঝাপড়া। সেও তার বাবার মতো আবেগ বর্জিত। এই লেখকের বাবা, সেও একা একা থাকতেন, তার সন্তান থাকা সত্ত্বেও সেও বৃদ্ধকালে একা একাই থাকেন, মারা যান। তার বোন মিলি, এই উসমান সাহেবের, সেও তার স্বামী অনেক বড় লোক কিন্তু সুখী না। মানে এখানে সবাই কেমন যেন একা একা, নিঃসঙ্গ এবং একটা বেদনার মধ্যে দিয়ে। এবং বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এই বেদনার আবহাওয়াটা, মানে এটা আবহ চলবে। এবং মানে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন পড়বেন খুবই মানে কষ্টের মধ্য দিয়ে যাবে। 210 পেজের একটি বই। নর্মালি আমরা জানি কিছু হুমায়ুন আহমেদের বই মানে একটা হাসির বই, কিন্তু এটা খুবই কষ্টের বই। এবং আমি হাইলি রেকমেন্ড করবো এই বইটা পড়ার জন্য, কেউ যদি না পড়ে থাকেন। খুব ভালো লাগবে, খুবই চমৎকার একটি বই এবং খুব বাস্তবতা সম্পৃক্ত। এবং আমি তো 2-3টা জায়গায় তুলে ধরলাম যে আমার ভালো লেগেছে, বাট আপনাদের আমি হলপ করে বলতে পারি থেকে আরও বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনাকে মন ছুঁয়ে যাবে। বেশ কিছু কোটেশন, বেশ কিছু জায়গায় উল্লেখ করা হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে জীবন সম্পর্কে, আপনাদের মন ছুঁয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।